নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে কেতুর নক্ষত্র পরিবর্তন, কেতু নক্ষত্র পরিবর্তন করছে 29শে মার্চ। কিরকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে? মঘা নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করবে কেতু। কোন দিক থেকে কুম্ভ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। কি বুঝাচ্ছে কেতুর এই পরিবর্তন, কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। কারণ এটি একটি ছায়া গ্রহ, এর বিশেষ প্রভাব রয়েছে জীবনে, রাহু আর কেতু। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এই কুম্ভ রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। দেখবেন আমরা তো নক্ষত্র নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করি, তা আজকে সেইভাবেই তুলে ধরবো যে কোন দিক থেকে বিশেষ লাভ পাবে এই কুম্ভ রাশি, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান থাকতে হবে কুম্ভ রাশিকে। কারণ এই ছায়া গ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে। গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে, নিজের ঘরে থাকে, নিজের ঘরকে দেখে ফেলে কিংবা নিজের নক্ষত্রে অবস্থান করে, তখন তো বলবান হয়ে যায়। আর এটা তো ছায়া গ্রহ, এ তো নিজের নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু রাশিটা হচ্ছে কি সিংহ রাশি। এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে সূর্যের অবস্থান কি রয়েছে। তা আপনার জন্মকুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান ভালো থাকে তাহলে এই কেতু যথেষ্ট ভালো ফল দিবে। তবে কিছু ক্ষেত্রে আবার বিশেষভাবে সাবধানও থাকতে হবে। এই মঘা নক্ষত্রের 4টি চরণই পড়ে সিংহ রাশিতে। আর সিংহ রাশিতে চট করে গ্রহ কিন্তু ভালো প্রভাব দেয়, মানে খারাপ প্রভাব দিতে পারে না। কারণ এটা রাজার ঘর, সূর্য হচ্ছে তো রাজা, যার জন্য সূর্যকে দেখতে হয়। সূর্য যদি পজিটিভ অবস্থায় থাকে জন্মকুষ্ঠিতে, তাহলে এই সময় এই মঘা নক্ষত্র অনেক দিক থেকে রেজাল্ট ভালো দিবে। কারণ এই সময়কালে যে এই কেতু অবস্থান করছে নিজের নক্ষত্রে মঘাতে, তাহলে তো নিজে বলবান হচ্ছে, তার সাথে সূর্যকেও কিন্তু প্রভাব দিয়ে দিবে সূর্যের উপর। আর সূর্যই দেখা গেলো যে নেগেটিভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু খারাপ প্রভাব দিবে। আমি এই জন্য এই শনির এই যে দুই রাশি মকর এবং কুম্ভ 2026-এর শুরুতেই বলে এসেছি যে সপ্তমপতি সূর্য আর এই মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি, এই সূর্যকে উপাচারের মাধ্যমে ঠিক করতে হবে, এরা ডিস্টার্ব করবে। কারণ সপ্তমপতি সূর্য সব কিছু ভালো, কিন্তু সপ্তম ঘরে, মানে সূর্য সপ্তম ঘরে থাকলে কি হবে যে দাম্পত্য জীবনটাকে খারাপ করে দেয়। কিন্তু নতুন দাম্পত্য জীবন, বিবাহের দিকটা ঠিক থাকে, যে বিবাহের যোগ টোগ এগুলো সব কিছুই ঠিক থাকবে, কিন্তু বিবাহের পরে হয়ে যায় অশান্তি হবে, গন্ডগোল হবে। বিবাহ ভাঙার চান্স থাকে না, কিন্তু এমন অশান্তি গন্ডগোল, নিজের রবাবদারি, নিজের কথাকে শোনা, সব কিছু কিন্তু করতে হবে। আর তার মাঝখানে এবার কেতু এতদিন পূর্বা ফাল্গুনিতে ছিল, শুক্রের নক্ষত্রে ছিল। শুক্র তো ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম সুখের ঘরের অধিপতি। কিছুটা দিক থেকেও জিনিস ভালো ছিল, যে শুনে কাজ। আমি কিন্তু প্রথমে বলে এসেছি যে কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকা মানে শুনে কাজ করতে হবে, তাহলে বিশেষভাবে ভালো একটা জায়গায় যাবে। শুনতে হবে কাজ, যে বড়রা যা বলবে সেই শুনে। এবার মুখামুখি বিতর্ক করলেই কিন্তু তখন আবার অন্য। কারণ রাহুও সে সময় কিন্তু ওই নিজের নক্ষত্রে ছিল না, গুরুর নক্ষত্রে ছিল। তো যাই হোক, এই যে এবার এই রাহুও তো নিজের নক্ষত্রে চলে এসছে কিনা, রাহু নিজের নক্ষত্র শতবীর সাথে আছে, আবার রাহুর নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, সেটা হচ্ছে ওই ধনির সাথে অবস্থান করবে। তো সে সময় তো মানে বিশেষভাবে প্রভাবিত করবে দাম্পত্য জীবনটাকে। আর এই যে পরিবর্তনটা, একটা একদম ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত চলবে, তারপরে তো রাশি পরিবর্তন হবে। তো রাশি পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সাবধানে চলতে হবে দাম্পত্য জীবনটাকে নিয়ে। অন্তত পার্টনারশিপের জায়গাটাও দেখতে হবে এই সময়কালে। তো যার জন্য আমি সবার প্রথমে বলেছিলাম 2026-এ যে এটা 2026 সূর্যের বছর। অন্তত বাড়িতে সূর্যযন্ত্র, সূর্যকে ঠিক রাখতে গেলে, এবং তার সাথে সরস্বতী যন্ত্র, রাহুকে ঠিক রাখতে গেলে, কারণ রাশির উপর রাহু অবস্থান করছে। রাহু তো নিজের নক্ষত্র কিনা, যার জন্য বলেছিলাম আমি এই কথাগুলো। আশা করছি আপনারা এগুলো করছেন হয়তো। তো যাই হোক, ভয় পেয়ে লাভ নাই, ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই। শুধু বুঝতে হবে কি বুঝাচ্ছে গ্রহ, সেটা বুঝতে হবে। মঘা নক্ষত্রে সবসময়ই কেতু কিন্তু পজিটিভ প্রভাবটাই দেয়, কিন্তু মার খেয়ে যায় ওই দাম্পত্য জীবনে। মঘা নক্ষত্র হচ্ছে কি, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা 5 তারা সমমণ্ডল, এবং এর যে বিস্তার 120 ডিগ্রি থেকে 133 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত ব্রহ্মাণ্ডে বিস্তার। দশমতম নক্ষত্র, আর্থিক সমৃদ্ধশালী নক্ষত্র, আর্থিক জায়গাটার উন্নতি ঘটাবে এই সময়কালে কুম্ভ রাশির। সেটা কোন দিক থেকে ঘটাবে সেটাও বলবো। এবং এই নক্ষত্র 4টি চরণই পড়ে এই সিংহ রাশিতে। সিংহ রাশিতে 4টি চরণ পড়ে, রাজার ঘরের নক্ষত্র। তো এখানটাতে রাজার ঘরে থাকার জন্য মানে চারিদিক থেকে একটা উন্নতি বহন করে নিয়ে আসে, মান সম্মান অর্থ সমস্তকে নিয়ে আসে, তার সাথে আবার অহংকার জিনিসটাকেও নিয়ে আসে। তো বড় পদ প্রাপ্তি হয়। এই যে নক্ষত্রে 2টি সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে, একটা হচ্ছে কাস্তে আর একটা হচ্ছে কি সিংহাসন।
তো সিংহাসন প্রাপ্তি জিনিসটাকে বোঝায়, কাস্তে জিনিসটাকে বোঝায় ফসল তোলার জন্য। এবং এই নক্ষত্রের উপর বিশেষ কৃপা থাকে পিতৃদেবের বিশেষ কৃপা থাকে এই নক্ষত্রের উপর। আর এই যে কাস্তে বললাম, কাস্তে মানেই তো ফসল তোলা। তো ফসল তো জমিতে একদিনে হয় না। ফসল ফলাতে গেলে জমি চাষ করতে হয়, বীজ রোপণ করতে হয়, তারপর তো ফসল। সেরকম একটা ধৈর্যের ব্যাপার থাকে যে কর্ম একনিষ্ঠভাবে করা হবে সেই কর্মে সফলতা পাওয়া এবং তাতে পিতৃদের আশীর্বাদ পেয়ে যাওয়া। এবং সিংহাসনের ব্যাপারটা সেই রকম যে পূর্বপুরুষদের কিছু এমন কিছু জিনিস দিয়ে দেওয়া যে জিনিসটাকে আমাদের জেনারেশন বহন করে নিয়ে বেড়াচ্ছে। পূর্বপুরুষ দিয়েছে, তার পিতা করছে, তার ঠাকুরদাদা করছে, তারপরে পিতার এই সন্তান করবে, এরকমভাবে সেই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশির। কিন্তু এই নক্ষত্রটা মঘা নক্ষত্র, সবই ঠিক রয়েছে, কিন্তু পড়ে গেছে হচ্ছে সপ্তম ঘরে। তো সপ্তম ঘরে এখন সবার প্রথম সূর্যকে বললাম, সূর্য যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো রেজাল্ট পারলে অনেক দিক থেকে আর্থিক উন্নতি দিবে। কিন্তু সূর্য যদি অবস্থান খারাপ হয় তাহলে কিছু দিক থেকে সমস্যাও দিবে। আর সূর্য যদি খুবই খারাপ হয় তাহলে দাম্পত্য জীবনটাকে নষ্ট করবে, দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি গণ্ডগোল এগুলো থাকবে লেগে। আর সূর্য যদি ভালো থাকে তাহলে দাম্পত্য জীবনটা কিছুটা স্থিতিশীল, বোঝাপড়ি করে চলতে হবে সময়কালে, ঠান্ডা মাথায় চলতে হবে। আপনি এখন জেনে গেলেন যে আপনার সামনের আগামী দিনের রাস্তাগুলো খারাপ রয়েছে, মানে রাস্তা খারাপ রয়েছে, আপনি কোনো জায়গায় যাত্রা করছেন, তা আপনি তো গাড়ি ওইভাবেই চালাবেন যে আপনি গাড়ি চালাতে জানেন বলে যে একদম চোখ বন্ধ করে হু হা করে চালাবেন, সেটা তো না। আপনি বুঝতে পারলেন, জেনে গেলেন যে আপনাকে কিছুটা এই সময় আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ি করে চলতে হবে, তাতে কিন্তু অবস্থায় পড়তে হবে, অবস্থা খারাপে পড়তে হবে। সেটাই কিন্তু এই মঘা নক্ষত্র, পিতৃদের একটা পজিটিভ রেজাল্ট থাকে, ভালো রেজাল্ট দিয়ে দেয়। তো মঘা নক্ষত্রে এই সময়কালে যেটা ভালো দিক উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে কোনো ব্যবসায়িক বড় ডিল হয়ে যাওয়া, যেটা বহুদিন ধরে হচ্ছিল না, বহুদিন সংঘর্ষের মধ্যে ছিল এবং তাতে কোনো জীবনে ভবিষ্যৎ নির্ভর করা কুম্ভ রাশির, যে বহুদিন ধরে সংগ্রাম করছিল এমন কোনো জায়গায়, কারণ এটা সপ্তম ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, এবং কেতু গুরুবৎ দৃষ্টি পায়, দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান এবং উচ্চাভিলাষী, তো গুরুবৎ দৃষ্টি পেয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতির রাশিকেই কিন্তু ধনুরাশি, যেটা লাভের ঘরকে প্রভাবিত করে দিচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে সেই লাভের ঘরে, এবং তার সাথে কেতু আর রাশির উপর রাহুর অবস্থান, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রভাবও থাকছে রাশির উপরে, এবং তার সাথে কেতুর যে মানে প্রভাব সেটা কিন্তু ওই সূর্যের উচ্চ ঘরেও থাকছে, অর্থাৎ প্রভাব কিন্তু থাকবে ভালো। যার জন্য কথাগুলো বলা যে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকতে পারে, কিন্তু মানে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা আবার ভালো দেখাচ্ছে, যে লাভ উঠে আসা, হয়তো এই লাভের জন্য নিজেদের মধ্যে অসঙ্গতি হওয়া এবং কোনো ব্যবসায়িক বড় ডিল হয়ে যাওয়া, কারণ উচ্চ ঘরকে প্রভাবিত করবে উচ্চ ঘর, এবং উচ্চ ঘর থেকে কোনো ডকুমেন্টেন্সির কাজটা যেগুলো বুঝাচ্ছে, অর্থাৎ যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করছেন তাদের জীবনে কোনো একটা ভালো একটা ডিল, ভালো মহাজনের একটা সাক্ষাৎ পেয়ে যাওয়া, যে মহাজনের সাথে হয়তো কোনো রকমভাবে মিটিং হচ্ছিলই না, এইগুলোর দিক হয়ে যাওয়া। এবং এইখান থেকে আবার এটাও জিনিস বুঝাচ্ছে যে নিজেদের পূর্বপুরুষ দ্বারা বা আমার জীবন সাথী বা জীবন সঙ্গীর কোনো পূর্বপুরুষের মাধ্যমে কোনো সম্পত্তি জীবনে লাভ করা, এই জিনিসটাও বুঝাচ্ছে, এগুলো জিনিসও বুঝাচ্ছে। এবার সূর্য যদি খারাপ হয়ে যায় এইখানটাতে তাহলে কি হবে, যে সেই সম্পত্তির জন্য আবার কোর্ট কেস মোকদ্দমা হওয়া, তাতে আবার বিজয়ী হাসিল হওয়া, এটাও তো বুঝাচ্ছে। কিন্তু ফেস তো হতে হবে কি না, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে যে পূর্বপুরুষ আমার জীবনসাথীর কোনো কিছু সয় সম্পত্তি জীবনে যেটা হয়তো জানতে পারলাম এতদিনে, সেখানটাতে অশান্তি ভেজাল গণ্ডগোল কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়ে রয়েছে, সেখান থেকে আবার লাভবান হয়ে যাওয়া সেই সম্পত্তিজনিত বিবাদে, এগুলো বুঝাচ্ছে। এগুলো কিন্তু বুঝাচ্ছে যে প্রাপ্তি যোগ একটা ভালো, সেই জিনিস বুঝাচ্ছে। আর সূর্য খারাপ থাকলে কী হবে, ওটাই চলে যাবে কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত, ওইখানটাতে অশান্তি গণ্ডগোল করে আবার প্রাপ্তি হওয়া, সেই জিনিসকে বুঝাচ্ছে। এরকম কিন্তু প্রভাব থাকবে। তবে মঘা নক্ষত্রে এমন একটি নক্ষত্র, কেতুর নক্ষত্র, এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল কেতু দেয়, কিন্তু সূর্য যেহেতু সপ্তমপতি, যার জন্য দাম্পত্য জীবনটাকে বিশেষভাবে এই সময়কালে বিশেষভাবে সাবধানে চলতে হবে। দাম্পত্য জীবনের উপর যেন ইফেক্টটা না আসে, যে নিজেদের মধ্যে গণ্ডগোল অশান্তি, নিজেদের মধ্যে একটা বিচ্ছেদ, এরকম যেন সম্ভাবনা, কারণ কেতু কিন্তু এগুলো জিনিসকে করাবে, কাস্তে কেটে দেওয়া, কাটা চিহ্ন, সেটা কিন্তু বুঝাচ্ছে। এই জিনিসগুলো থেকে সাবধান এই কুম্ভ রাশি।
তাহলে চারিদিক থেকে উন্নতি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য একটা ভালো শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। আকস্মিকভাবে আর্থিক লাভ বুঝাচ্ছে, কিন্তু আর্থিক লাভ বুঝাচ্ছে, রাশিকে প্রভাবিত করবে। তবে এই যে মহা নক্ষত্র, পিত্রদের একটা বিশেষ আশীর্বাদ থাকে। এই সময়কালে আধ্যাত্মিক জিনিসটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে জীবন সাথীর উপর। জীবনসঙ্গী আধ্যাত্মিকের দিকে বিশেষভাবে যাবে, ঠাকুর দেবতা, ঈশ্বরের শক্তি, এগুলোর দিকে বিশেষভাবে নিজেকে নিযুক্ত করে নেওয়া, সেগুলো হবে। এগুলো জিনিস বুঝাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হবে। গোপন যোগাযোগ জিনিসটা ভালো হবে। ভালো অবস্থান হচ্ছে, গোপন যোগাযোগ হবে কোনো বড় মহাজনের সাথে, বা এমন কোনো প্রয়োজনীয় একটা কাগজ, যে কাগজটা হয়তো পাওয়া যাচ্ছিল না, সেটা হয়তো গোপনেই পাওয়া গেল। হয় না, অনেক কিছুই তো হয় গোপনে। বহু রকম এমন ডিল রয়েছে যেগুলো সমাজের সামনে আসে না। আর আমি আমার মহাজনের সাথে কি ডিল করব সেটা তো ঢাকঢোল পিটিয়ে বাড়াবো না। সেরকম বহু গোপন কার্য সিদ্ধি হবে এই সময়কালে এই কুম্ভ রাশি, যেটা সংঘর্ষের মাধ্যমে বিগত দিনে ছিল। তো এই যে মহা নক্ষত্রের কেতুর এই অবস্থানকালে কোন উপাচার করবে? সব থেকে বড় উপাচার বলে যাচ্ছি, মহা নক্ষত্রের সব থেকে বড় দিনই হচ্ছে অমাবস্যার দিন। অমাবস্যার দিন অবশ্যই স্নান করবেন। যদি পারেন গঙ্গা স্নান তো গঙ্গা স্নান, যদি গঙ্গা স্নান না করতে পারেন যে সমস্ত নদী বা ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় সে সমস্ত ঘাটে স্নান করবেন অমাবস্যার দিন। করে নিয়ে মন্দিরে পূজারী হোক বা কোনো ব্রাহ্মণকে 5 রকম ফল দান দক্ষিণা নিজেদের পিতৃদের উদ্দেশ্যে দান করবেন, 5 হয়ে আশীর্বাদ দিবেন। তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং রাস্তার কুকুরদের অবশ্যই খাবার খাওয়াবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এই মহা নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং রাস্তাঘাটে যেখানে তিলকধারী কোনো সন্ন্যাসীদের দেখতে পাবেন, সেই সমস্ত সন্ন্যাসীদের কিছু দান করবেন। এছাড়া ভগ্ন মন্দির, যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে, সেই সমস্ত মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন বা মন্দিরের কাজে নিজেকে সেবায় নিযুক্ত করবেন, যথেষ্ট ভালো ফল। এছাড়া হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে, এটা তো নিত্যদিন বলেই আসছি, এগুলো পাঠ করবেন। গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ কেতুকে ঠিক করতে হলে গুরুকে ঠিক করতে হবে। গুরু যদি খারাপ থাকে, গুরু ঠিক হলে আবার কেতু ঠিক হবে। আর এদিকে তো সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র, এগুলো তো বলেছি, এগুলো বাড়িতে অবশ্যই স্থাপন করবেন যাদের সূর্য গ্রহণ যোগের মধ্যে পড়ে রয়েছে। সূর্য এখানে তো বিশেষ ভাইটাল হবে, কারণ সূর্যের ছায়া গ্রহ প্রভাবিত করবেই, সূর্যকে বিশেষভাবে প্রভাবিত করবে, সিংহ রাশিতে অবস্থান করছে। তো এগুলো জিনিস অবশ্যই করবেন এবং দাম্পত্য জীবনে উভয়কে সম্মান দিয়ে চলবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।